এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। বন্ধু ট্রাম্পের একের পর এক আঘাতে হতভম্ব দিশেহারা মোদির ভারত। নয়াদিল্লি পরিকল্পনা করছে ওয়াশিংটনের মন জয়ের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কিনতে পারে প্রচুর সমরাস্ত্র ও জ্বালানি তেল। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রথম যৌথ সামরিক মহড়া ভারত ফিলিপাইনের খেপেছে বেইজিং। গোটা গাজা নিয়ন্ত্রণের নতুন ঘোষণা নেতানিয়াহুর। বিরোধী সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান। বিশ্ব সমরাঙ্গনে আলোচনা চলছে তুরস্কের নতুন উদ্ভাবিত টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল নিয়ে। $6 বিলিয়ন ব্যয়ে আরও 180টি ট্যাঙ্ক কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সাথে পোল্যান্ডের চুক্তি। ভারতের উপর নতুন আরও শুল্ক চাপানোর ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই শুল্ক আরোপ করা হবে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা রিফাইন করে উচ্চ দামে অন্য দেশের কাছে বিক্রি করার কারণে। সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, ভারত কেবল রাশিয়া থেকে নিজের জন্য সস্তায় তেল কিনেছে তাই নয়, বরং সে এ তেল কিনে অন্য দেশে উচ্চ দামে বিক্রি করে ব্যবসা করছে। সে কারণে তাদের বিরুদ্ধে আমরা আরও শুল্ক আরোপ করব। ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত ইউক্রেনে মানুষ মারতে রাশিয়াকে সহায়তা করছে। ইউক্রেনে বেপরোয়াভাবে মানুষ মারা নিয়ে ভারতের কোনো চিন্তা নেই। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গোলার রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করেছে। এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে বাজারে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। নয়াদিল্লি বর্তমানে ব্যস্ত কোন কোন ক্ষেত্রে ছাড় দিয়ে ট্রাম্প প্রশাসনের মন জয় করা যায় সেই বিষয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র, জ্বালানি ও পরমাণু এই 3টি ক্ষেত্রে আমদানি বৃদ্ধি করতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে। তবে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কেনার চাপ নিয়ে বিপদে রয়েছে ভারত। এদিকে মোদির কথিত বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও তার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে ভারতের প্রতি এমন আচরণ খেই হারিয়ে ফেলেছে মোদি সরকার। ওয়াশিংটন থেকে ছুটে আসা এক একটি আঘাতে যেন সম্পূর্ণ ধরাশায়ী মোদি ও তার ভারত। 25% শুল্ক আরোপ, রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনলে জরিমানা ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে ভারতের অর্থনীতিকে মৃত ঘোষণা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয় বলে যেসব মন্তব্য করছেন তাতে হতভম্ব আর দিশেহারা নয়াদিল্লি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, মোদি সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি ওয়াশিংটনকে আর খেপিয়ে না তুলতে পরামর্শ দেওয়া হচ্ছে মোদি সরকারকে। ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের পর ভারতের বিরূপ পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট সাংবাদিকদের বলেছেন, ভারত কি করবে সেটা তাদের বিষয়, কিন্তু তারা শুল্ক কমানোর বিষয়ে আমাদের সাথে গুরুত্ব দিয়ে আলোচনা করেনি। তাদের উপর ভীষণ বিরক্ত ট্রাম্প সহ আমরা। তারা তো রাশিয়া থেকে প্রচুর তেল কিনছে এবং সে তেল কিনে আবার বেশি দামে অন্য দেশে বিক্রি করে ব্যবসাও করছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া পরিচালনা করল ভারত ও ফিলিপাইন। রবি ও সোমবার অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে ভারতের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বেশ কিছু রণতরী। ভারত ফিলিপাইনের এই যৌথ মহড়াকে মোটেই ভালোভাবে নেয়নি বেইজিং। এ বিষয়ে প্রতিবাদ প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে রোববার থেকে 5 দিনের দিল্লি সফর শুরু করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে আসছে চীন। এ সাগরের ফিলিপাইনের 2টি দ্বীপ চীনা দখলে রয়েছে। এ নিয়ে তীব্র বিরোধ রয়েছে দুই দেশের মধ্যে। এই বিরোধে যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসন অবস্থান নেয় ফিলিপাইনের পক্ষে। এবার যৌথ মহড়া চালিয়ে চীন ফিলিপাইন এ বিরোধে যোগ দিল ভারত। সমর বিশ্লেষকদের মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক বোমায় বিধ্বস্ত ভারত ফিলিপাইনের পাশে দাঁড়িয়ে হয়তো ওয়াশিংটনের মন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভারতের, কারণ ফিলিপাইন নিয়ে বাইডেন প্রশাসন চীনের সাথে বিরোধে জড়ালেও ট্রাম্প প্রশাসন ফিলিপাইন নিয়ে চীনের সাথে সংঘাতে জড়াতে রাজি নয়। ভারত সফরের আগে গত 22 জুলাই হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ফিলিপাইন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। মার্কোসের সফরের পর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাইডেন প্রশাসনের সমর নীতি থেকে সরে আসছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা নয়, তাদের মূল লক্ষ্য বাণিজ্য আর রাজস্ব।
ভারতের পাশাপাশি চীনও বর্তমানে ক্ষতবিক্ষত ওয়াশিংটনের শুল্ক বোমায়। তাছাড়া আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রতি ভারত চীনের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দেয়। পাকিস্তানের সাথে যুদ্ধে ধরাশায়ীর পর চিরশত্রু চীন সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু ফিলিপাইনের সাথে তাদের আকস্মিক এই সামরিক মহড়া বেইজিংকে নতুন করে খেপিয়ে তুলছে ভারতের বিরুদ্ধে, যা শুভকর নয় নয়াদিল্লির জন্য। ফিলিপাইন হলো একমাত্র দেশ যাদের কাছে ভারত ব্রাহ্মস মিসাইল বিক্রি করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের ভারত সফর বিষয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটি ভারত থেকে আরও কিছু সমরাস্ত্র কেনার চুক্তি করতে পারে। ফিলিপাইনের এই কাজেও অসন্তুষ্ট বেইজিং। নতুন করে সমস্ত গাজা দখলে নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু তার এই নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তার কয়েকজন মন্ত্রীর কাছে। এ বিষয়ে তিনি তার মন্ত্রী পরিষদের সম্মতি চান। সমস্ত গাজা দখলে নেওয়ার বিষয়ে বিরোধিতা রয়েছে ইসরায়েল আর্মির। এ বিষয়ে নেতানিয়াহু তার ঘনিষ্ঠ মন্ত্রীদের বলেছেন, সেনাপ্রধান ইয়াল জামির যদি এতে রাজি না হন তবে তার পদত্যাগ করা উচিত। নেতানিয়াহু বলেছেন, গাজার যেসব এলাকায় ইসরায়েলের জিম্মিরা আটক থাকতে পারে সেসব এলাকাও দখলে নেওয়া হবে অভিযান চালিয়ে। এতে করে ইসরায়েলের জিম্মিরা নিহত হতে পারে, কিন্তু তিনি কোনো কিছুর পরোয়া করবেন না সমস্ত গাজা দখলে নেওয়ার ক্ষেত্রে। বস্তুত গাজায় বর্তমানে হামাসের কোনো শাসন নেই, কিন্তু সমস্ত গাজায় ইসরায়েল এখনো সেনা মোতায়েন করেনি। বিভিন্ন এলাকায় এখনো ইসরায়েল আর্মি বিচ্ছিন্নভাবে হামাসের হামলার শিকার হচ্ছে। ইসরায়েল আর্মি গাজার সমস্ত স্থাপনা ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে হামাস কোথাও আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে না পারে। সমস্ত স্থাপনা ধ্বংস করে গাজার সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট এলাকায় আবদ্ধ রাখবে এবং ইসরায়েল আর্মি তাদের পাহারা দেবে, যাতে এসব বন্দী শিবিরেও সাধারণ ফিলিস্তিনিদের সাথে মিশে অবস্থান নিতে না পারে হামাস। সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে গাজার অন্য সব এলাকায় মোতায়েন করা থাকবে ইসরায়েলি সেনা। এ লক্ষ্যে গোটা গাজায় স্থাপন করা হবে সেনা ক্যাম্প, ঘাঁটি ও ইসরায়েল আর্মির জন্য বসতি। এভাবে গোটা গাজাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল আর্মি। $6.5 বিলিয়ন ব্যয়ে পোল্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে আরও 180টি ট্যাঙ্ক এবং 81টি মিলিটারি ভেহিকল কেনার চুক্তি করেছে। 2026 সাল থেকে সব ট্যাঙ্ক ডেলিভারি শুরু হবে পোল্যান্ডে। এর আগে 2022 সালে পোল্যান্ড $22 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র কেনার চুক্তি করে দক্ষিণ কোরিয়ার সাথে। এর মধ্যে রয়েছে 50টি হালকা যুদ্ধ বিমান, 180টি ট্যাঙ্ক এবং 212টি সেলফ প্রোপেলড হাউইটজার সহ বিপুল পরিমাণ অন্যান্য সমরাস্ত্র। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্র কেনার হিড়িক শুরু হয় পোল্যান্ডের। দক্ষিণ কোরিয়া ছাড়া যুক্তরাষ্ট্র থেকেও সে বিপুল পরিমাণ অস্ত্র কেনার চুক্তি করে। বস্তুত ইউরোপের বিভিন্ন দেশ পোল্যান্ডকে গোপনে অর্থ দিচ্ছে অস্ত্র কেনার জন্য। এরপর পোল্যান্ড এসব অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। বিশ্ব সমরাঙ্গনে নতুন করে আলোচনা চলছে তুরস্কের নতুন একটি অস্ত্র নিয়ে। এর নাম টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল। গত সপ্তাহে ইস্তাম্বুল প্রতিরক্ষা প্রদর্শনীতে তুরস্ক হাজির করে এই মিসাইল। বিশ্ব সমরাঙ্গনে তুরস্কের এই মিসাইল নিয়ে আলোচনার কারণ হলো, তুরস্ক দাবি করেছে এটি একটি তাদের নিজস্ব উদ্ভাবিত হাইপারসনিক মিসাইল। মিসাইলটির আসলেই হাইপারসনিক বৈশিষ্ট্য আছে কিনা তা নিয়েই চলছে বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা। তবে যুক্তরাষ্ট্রের ওয়ারজোনের বিশ্লেষণে বলা হয়েছে, এটার হাইপারসনিক বৈশিষ্ট্য থাকুক বা না থাকুক, এই মিসাইল তুরস্কের মিসাইল উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রকেটসান উদ্ভাবিত এই মিসাইল অনেক শক্তিশালী। 33 ফিট দীর্ঘ এই মিসাইলের ওজন 8 টন এবং এর রয়েছে খুবই ধ্বংসাত্মক ক্ষমতা। রকেটসানের পাল্লা উল্লেখ না করলেও ভার্জন বলেছে এর পাল্লা হতে পারে 3000 কিলোমিটার। রকেটসান 2022 সালে প্রথমে টাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সামনে হাজির করে, কিন্তু এত দ্রুত সময়ে এই মিসাইলকে মাঝারি ও দীর্ঘ পাল্লায় উন্নীত করার ঘটনা বিস্ময়কর। তুরস্ক রপ্তানি করতে পারে মিসাইল এবং সেক্ষেত্রে অনেক দেশ আগ্রহী হতে পারে মিসাইল সিস্টেম সংগ্রহে। আর এটি তুরস্কের সমরাস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড স্থাপন করতে সহায়তা করবে। ইয়েমেন উপকূলে আবারও ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে খারাপ আবহাওয়ার কারণে গত রোববার ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এই নৌকাডুবিতে প্রাণ হারান অন্তত 68 জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নৌকায় মোট যাত্রী ছিল 157 জন। সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে ইয়েমেন উপকূলে ঘটে যাওয়া এই নৌকাডুবি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী নৌ দুর্ঘটনা। সংস্থার ইয়েমেন প্রধান আব্দুস সাত্তার SOF বলেন, এখন পর্যন্ত মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের উদ্ধার কাজ এখনো চলছে। এর দুর্ঘটনাস্থল ছিল আবিয়ান প্রদেশের উপকূলে। এখানে সামুদ্রিক ঝড়ের সময় অভিবাসন পথে থাকা নৌকাটি উল্টে যায়। আবিয়ান নিরাপত্তা অধিদপ্তরের তথ্য মতে খানফার জেলার উপকূলে 54 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও 14টি মরদেহ নেওয়া হয়েছে জিনজিবার শহরের একটি মর্গে। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। আফ্রিকান হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে এই অভিবাসন পথ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। তবুও কাজ ও স্থিতিশীল জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ পাড়ি জমান এই বিপজ্জনক পথে। Some that survive, some die. IOM বলছে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি ভয়াবহ ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি দেন অভিবাসন প্রত্যাশীরা। পাচারকারীদের হাত ধরে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছানো তাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। Many people, a lot of people. So after the having IOM এর এক মুখপাত্র বলেন, এই হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করে নিরাপদ অভিবাসন পথ তৈরির সময় এখনই। মানুষ যেন পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ খুলে দেওয়া জরুরি। why are they brought us here without deporting us? সংস্থাটির ইয়েমেন প্রধান SOF বলেন, আমরা বিশ্বের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি নিয়মিত অভিবাসনের পথ সহজ করতে হবে, যেন মানুষ আইনি পথে দেশ ত্যাগ করতে পারে এবং এই ধরনের প্রাণঘাতী যাত্রা এড়াতে পারে। এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও থেমে নেই এই রুটে অভিবাসনের প্রবাহ। চলতি বছর 2024-এর প্রথম 7 মাসেই 60,000-এর বেশি অভিবাসী ইয়েমেনে পা রেখেছেন। এদের অধিকাংশই জানে না সামনে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। অন্যদিকে পাচারকারীরাও এখন আরো ভয়ঙ্করভাবে নৌকা ছাড়ছেন। IOM বলছে নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে এখন রাতের আধারে কিংবা খারাপ আবহাওয়াতেও যাত্রা শুরু করেছে এই নৌযানগুলো। এর ফলে ঝুঁকি বাড়ছে আরো বহুগুণ। প্রসঙ্গত শুধু এই বছর নয়, আগের বছরগুলোতেও এই অভিবাসন পথে ঘটেছে অসংখ্য প্রাণঘাতী দুর্ঘটনা। মার্চ মাসে ইয়েমেনের ধুবাব জেলায় 2টি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন আরও 180 জনেরও বেশি। IOM এর হিসাব অনুযায়ী গত 1 দশকে ইয়েমেন উপকূল হয়ে সৌদি আরবমুখী এই রুটে মৃত্যু ও নিখোঁজ হয়েছেন অন্তত 3,400 অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে অন্তত 1,400 জন প্রাণ হারিয়েছেন সমুদ্রপথে ডুবে গিয়ে। Which is a good place for us to live. Look at the type of here we are living. বিশ্লেষকরা বলছেন অবৈধ অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা, সচেতনতা এবং আইনি অভিবাসনের সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। নয়তো এমন মর্মান্তিক দৃশ্য আরও দেখতে হবে বিশ্বের উপকূলগুলোতে। ক্ষুধা, অপুষ্টি আর লাগাতার বোমাবর্ষণে গাজার জনজীবন এখন ভয়াবহ দুর্দশার নাম। প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ, একদিকে গুলি, অন্যদিকে অনাহার। দুই দিক থেকে মৃত্যুর মিছিল যেন বেরিয়ে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে হাড় জিরজিরে শিশু, খাদ্যের খোঁজে হাহাকার করা হাজারো পরিবারের গল্প। এসব দেখে স্তব্ধ বিশ্ব। যুদ্ধ থামাতে নেতানিয়াহু সরকারের উপর বেড়েছে আন্তর্জাতিক চাপ। গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে এবং ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতিতে না এলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ। গাজার মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের চলমান হামলার মুখে এই রাষ্ট্রগুলো বলছে দমন পীড়নের চেয়ে কূটনৈতিক সমাধানই এখন একমাত্র উপায়। এমন প্রেক্ষাপটে হামাস প্রকাশ করেছে জিম্মি 2 ইসরায়েলি নাগরিকের ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের শরীর জীর্ণ, মুখে ক্লান্তির ছাপ। এতে খোদ ইসরায়েলের ভেতরেই চাপ বেড়েছে নেতানিয়াহুর উপর। এরপরই আরও আগ্রাসী হয়েছে নেতানিয়াহু।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এবার গাজার পূর্ণ দখল নিতে চায় ইসরায়েলের এই নেতা। উদ্দেশ্য হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা, বিশেষ করে যেসব এলাকায় বন্দীরা রয়েছে সেসব অঞ্চলে অভিযান তীব্র করার সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 12কে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, এখন আর পেছানোর সুযোগ নেই। হামাস আত্মসমর্পণ করবে না, আমরাও করব না। তাই এখনই কিছু না করলে বন্দীরা ক্ষুধায় মারা যাবে, আর গাজা থাকবে হামাসের দখলেই। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমাদের সব যুদ্ধ লক্ষ্য পূরণ করতে হবে। শত্রুদের পরাজয়, জিম্মিদের মুক্তি এবং গাজা ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, এই বিষয়ে এখনই হস্তক্ষেপ প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নৃশংসতা উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান। ফিলিস্তিনিদের দুর্ভোগের জন্য নেতানিয়াহুর একগুঁয়েমি আর অহংকারকেই দায়ী করেছেন তিনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 18,430 শিশু সহ প্রাণ হারিয়েছেন অন্তত 61,000 ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসের হাতে এখনও 49 জন ইসরায়েলি বন্দী আছেন, যাদের অন্তত 27 জন ইতোমধ্যে মারা গেছেন। একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সর্বশেষ 3 দফা হামলায় টার্গেট করা হয়েছে ইয়াফা ও আসকালানের সামরিক ঘাঁটি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মাহাদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মানববিহীন ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইয়েমেনি যোদ্ধারা। মুখপাত্র দাবি করেছেন, অভিযানটি শতভাগ সফল হয়েছে। ড্রোন আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলি শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এবার হামলার লক্ষ্যবস্তু বাছাইয়ের মধ্য দিয়ে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে তারা শুধু সামরিক নয়, বরং ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতিকেও চাপে ফেলতে চায়। হাইফা বন্দর ইসরায়েলের আমদানি রপ্তানির অন্যতম প্রধান রুট। সেখানে হামলা হলে শুধু তেল সরবরাহ নয়, বৈদেশিক বাণিজ্যের বড় অংশই বিপর্যস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এটি কোনো একক ঘটনা নয়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে তারা এখন সামরিক অভিযানের 4র্থ ধাপে রয়েছে। গত 1 মাসেই তারা অন্তত 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় বিমান চলাচল দীর্ঘ সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় লাখো মানুষ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বলছে, হামলা ও পাল্টা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। আরব বিশ্ব ও পশ্চিমা দেশগুলো একের পর এক সতর্কবার্তা দিলেও বাস্তবে সহিংসতা থামানোর মতো কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা উপত্যকায় চলমান অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা এবং ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা হামলায় আরো ভয়াবহ হয়ে উঠছে মানবিক পরিস্থিতি।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে এর প্রভাব কেবল ইসরায়েল বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু ময়দানের বাস্তবতায় পরিস্থিতি প্রতিদিনই আরো জটিল হয়ে উঠছে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান সহ অন্তত 600 সাবেক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারা চান ট্রাম্প যেন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেন। একই সঙ্গে ওই চিঠিতে গাজায় সহিংসতা চালাতে ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বানও জানান তারা। তাদের দাবি, অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছেন যে হামাস এখন আর ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে তারা লিখেছেন, ইসরায়েলের বেশিরভাগ মানুষ আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বাস কাজে লাগিয়ে আপনি নেতানিয়াহু সরকারকে সঠিক পথে চালাতে পারেন। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, মানুষের কষ্ট কমান। ট্রাম্পকে যারা চিঠিটি দিয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিনবেট প্রধান অ্যামি আয়ালন, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশো ইয়ালন। অ্যামি আয়ালন বলেন, প্রথমে এই যুদ্ধ ছিল ন্যায্য, কিন্তু যখন আমরা সব সামরিক লক্ষ্য অর্জন করলাম তখন এই যুদ্ধের আর ন্যায্যতা থাকলো না। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি থমকে আছে। এ অবস্থায় গাজায় সামরিক অভিযান যখন জোরদার করার চিন্তা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর ঠিক তখনই এলো এমন আবেদন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত 1200 জনকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় অন্তত 250 জনকে জিম্মি করে তারা। প্রতিক্রিয়ায় গাজায় বড় পরিসরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 60,000-এর বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো গাজা। ত্রাণ পৌঁছাতে না পারায় উপত্যকাটিতে এখন পর্যন্ত 93 শিশু সহ 180 জন অপুষ্টিতে মারা গেছেন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে গাজায় এখন দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সম্প্রতি হামাসের কাছে জিম্মি থাকা 2 ইসরায়েলি অপহৃতের দুর্বল ও কাতর অবস্থার ভিডিও প্রকাশ পেয়েছে। এর পরপর অপহৃত 2 জনের পরিবারের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জিম্মি মুক্তির জন্য গাজায় অভিযান জোরদার করতে পারেন নেতানিয়াহু, আর এমনটা হলে অসন্তোষ প্রকাশ করতে পারে ইসরায়েলের মিত্ররাও। কারণ ক্ষুধা ও অপুষ্টিতে ফিলিস্তিনিদের মারা যাওয়ার খবর বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ক্ষোভ আর তীব্র উদ্বেগ। অপ্রতিরোধের স্বীকারোক্তি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে আতঙ্ক। রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল মালুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মালুফ আরটি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ওরেশনিকের বিরুদ্ধে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং এটি যে কোনো সংঘাতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কেন ওরেশনিক অপ্রতিরোধ? মালুফ তার বক্তব্যে বলেন, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্ম যার জন্য বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তা সত্যি চিন্তার বিষয়। ওরেশনিক প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করে। এই অবিশ্বাস্য গতি এটিকে যে কোনো বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। তিনি আরো জানান যে যুক্তরাষ্ট্র থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অভিযোজিত করার জন্য কাজ করছে বটে, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং হাইপারসনিক হুমকি মোকাবিলায় এখনই কোনো কার্যকর ক্ষমতা নেই। যুদ্ধের ময়দানে প্রথম পরীক্ষা।
সালের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ওরেশনিক ব্যবহার করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10-এরও বেশি গতিতে উড়েছিল, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া যায়নি। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ওরেশনিক একটি কার্যকর অস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক উভয় পেলোডি বহন করতে সক্ষম। রাশিয়ান ভাষা ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হেজেল ট্রি। দুরন্ত গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে ওঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরো কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়। পুতিনের ঘোষণা এবং কৌশলগত প্রভাব। পুতিন ঘোষণা করেছে প্রথম সিরিয়ালে উৎপাদিত ওরেশনিক সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।